ইরানের সাথে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র, তেহরানের সাথে গোপন বৈঠকে ইলন মাস্ক। ট্রাম্পের মন্ত্রিসভা নিয়ে বিতর্ক, অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ। গাজা লেবাননে ইসরায়েলি তাণ্ডব অব্যাহত, ইসরায়েলের আরেকটি সেনাঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ইরানের সাথে বন্ধুত্ব করতে চাইছে চিরশত্রু আমেরিকা। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা কমাতে নিজের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ককে নামিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই পদক্ষেপের অংশ হিসেবে জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন মাস্ক। গোপন কোনো জায়গায় সাক্ষাৎকার পর্ব চলেছে 1 ঘন্টারও বেশি সময় ধরে। 14 নভেম্বর বৃহস্পতিবার মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত তথ্য নিয়ে হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বরাবরই দাকুমড়ো সম্পর্ক। তেহরানের অপছন্দ তালিকার প্রথম সারিতেই আছে ডোনাল্ড ট্রাম্পের নাম। সম্প্রতি ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপন স্থানে বৈঠক করেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী টেসলার মালিক ইলন মাস্ক। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা উত্তেজনা কমিয়ে আনার জন্য আয়োজন করা হয় এই সাক্ষাৎকার, এমনটাই দাবি করছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। 14 নভেম্বর প্রকাশিত খবরে প্রশ্ন উঠেছে, তাহলে কি পর্দার আড়াল থেকে ইরানের সাথে বন্ধুত্ব করতে চাইছেন ট্রাম্প? তেহরানের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা কি প্রত্যাহার করতে যাচ্ছে ওয়াশিংটন? যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন বিশ্বের অন্যতম আলোচিত ধনী ব্যক্তি ইলন মাস্ক। খরচ করেছেন বিপুল পরিমাণ অর্থ। তার প্রতিদানও পেয়েছেন টেসলা এক্স ও স্পেস এক্সের মতো জায়ান্ট প্রতিষ্ঠানের এই মালিক। পেয়েছেন ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ। ট্রাম্পের এমন ঘনিষ্ঠ একজন ব্যক্তি হঠাৎ করে তেহরানের সঙ্গে মধ্যস্থতা করার কাজে নামায় বিষয়টি নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলেছে শীর্ষ ধনকুবের মাস্ক ও জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানির মধ্যকার গোপন সেই বৈঠক। ইরানের একাধিক সূত্রের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটির ফলাফল ইতিবাচক। সেই সাথে এটি ভালো খবরও হতে পারে বলে জানিয়েছেন তেহরানের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা। এমন কোনো বৈঠক আসলেই সংঘটিত হয়েছে কিনা জানতে চাইলে ট্রাম্পের যোগাযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা স্টিভেন চেউং বলেন, গোপন মিটিং হয়েছে কি হয়নি সেই বিষয়ে কোনো মন্তব্য করবে না ইলন মাস্ক ও তার প্রতিষ্ঠান। জাতিসংঘ এ নিয়ে কোনো কিছু জানায়নি। ইরানের জাতিসংঘ মিশন বলছে, এমন কোনো বৈঠক নিয়ে তাদেরও বলার কিছু নেই। প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক একটি চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় ইরানকে সর্বোচ্চ চাপে রাখার নীতিও অনুসরণ করেছিলেন তিনি। অথচ এবার ক্ষমতায় বসার আগেই ইলন মাস্কের মতো গুরুত্বপূর্ণ একজন সহযোগীকে তেহরানের সাথে সম্পর্ক উন্নয়নে নামিয়েছেন ট্রাম্প। এর পেছনে গভীর কোনো দূরভিসন্ধি কিংবা ষড়যন্ত্র আছে কিনা সেটা নিয়ে রয়েছে আশঙ্কার অবকাশ। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সাথে সম্পৃক্ততা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ঠিক কিভাবে নেবেন সেটাও একটি ভাবনার বিষয়। গোপন বৈঠকে তেহরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং আন্তর্জাতিক বাজারে বাণিজ্য শুরুর সুযোগ চেয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। সর্বশেষ নির্বাচনী প্রচারণায় নিজেকে খোলা মনের কূটনীতিক দাবি করেছেন ট্রাম্প। সেক্ষেত্রে তেহরানের সাথে দ্বন্দ্ব নিরসনের চেষ্টা হয়তো তার পক্ষ থেকে নেয়া গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তবে বিশ্লেষকরা বলছেন, মিত্র হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে ইরান যুক্তরাষ্ট্রের পুরনো শত্রুতার ইতিহাস। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সদ্য বিজয়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক নিয়োগ নিয়ে চলছে বিতর্ক। বিশেষত টেলিভিশন সংবাদ উপস্থাপক পিট হেগসেথকে প্রতিরক্ষা মন্ত্রী আর ম্যাট গেটজকে অ্যাটর্নি জেনারেল ঘোষণার পর শুরু হয় তীব্র সমালোচনা। শুধু বিরোধী দল নয়, নিজ দলের ভেতরেও অনেকেই হতাশা প্রকাশ করছে। প্রশ্ন উঠেছে, যোগ্যতার চেয়ে আনুগত্যকে প্রাধান্য দিচ্ছেন ট্রাম্প, তাই যৌন নিপীড়নে অভিযুক্ত ব্যক্তিও সহজে প্রশাসনের বড় পদ পেয়ে যাচ্ছেন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট।
প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আবারও সমালোচনা ও বিতর্কের মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প। এবার প্রশাসনে শীর্ষ নিয়োগ নিয়ে ট্রাম্পের সমালোচনা করছেন ডেমোক্রেট ও রিপাবলিকানরা। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে একজন উপস্থাপককে বেছে নিয়েছেন ট্রাম্প, যেখানে সংবাদ উপস্থাপনা ছাড়া বড় প্রতিষ্ঠান চালানোর মতো অভিজ্ঞতা নেই তার। সবচেয়ে বড় হতাশার কারণ অ্যাটর্নি জেনারেল হিসেবে ম্যাট গেটসকে নিয়োগের ঘোষণা। কট্টর এই রিপাবলিকান নেতার বিরুদ্ধে রয়েছে যৌন নিপীড়নের অভিযোগ, কিন্তু প্রশ্ন উঠছে কেন তাদের প্রশাসনের শীর্ষ পদে নিয়োগ দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের মতো দেশকে কতটা দক্ষতার সাথে পরিচালিত করতে পারবেন তারা। গেল 5 নভেম্বর যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ডোনাল্ড ট্রাম্প। এরপরই প্রশাসন সাজানোর কাজে ব্যস্ত হয়ে যান এই রিপাবলিকান নেতা। শুরুতে প্রশাসনের নিয়োগ নিয়ে ট্রাম্পের প্রশংসা করেন অনেকে, কিন্তু পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল নিয়োগ নিয়ে বিতর্কের মুখোমুখি হন ট্রাম্প। অনেকের দাবি যোগ্যতার চেয়ে ট্রাম্পের প্রতি কে বেশি আনুগত্য তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাওয়া ম্যাট গেটসের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ছাড়াও নারী পাচারের অভিযোগ রয়েছে। গেটস অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছেন। নিয়োগ পাওয়ার মধ্য দিয়ে গেটস অপরাধের তদন্ত থেকে মুক্তি পাবেন বলে মনে করা হচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প। কেনেডিকে নিয়োগের বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা করোনা প্রতিরোধী টিকাকে প্রাণঘাতী বলে উল্লেখ করেছিলেন কেনেডি জুনিয়র। রাশিয়ার পক্ষে কথা বলায় জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাওয়া তুলসী গ্যাবার্ডের মনোনয়ন নিয়েও সমালোচনা রয়েছে। ট্রাম্প প্রশাসনে নিয়োগ পাওয়া কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের উন্নয়নে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে সেটি এখন দেখার বিষয়। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। 47তম প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের মসনদে দ্বিতীয়বারের মতো বসছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার ট্রাম্পের জয়ের আনন্দ গতবারের তুলনায় বেশি, কেননা এই জয়ের ভাগিদার হয়েছেন তার ছোট ছেলে ব্যারন ট্রাম্প। বলা হচ্ছে নির্বাচনকে ঘিরে ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ানোর ক্ষেত্রে মাস্টারমাইন্ড ছিলেন 18 বছর বয়সী ব্যারন ট্রাম্প। বিশেষ করে তরুণ সমাজে ব্যারনের এই জনপ্রিয়তাকে সঠিকভাবে কাজে লাগাতে পেরেছেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত মিরফাউজের রাব্বির ডেস্ক রিপোর্টে। উচ্চতা 6 ফুট 7 ইঞ্চি, আচরণে মার্জিত, দেখতেও সুদর্শন। মার্কিন প্রেসিডেন্টের 60তম নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যতটা আলোচনায়, তার চেয়ে বেশি আলোচনায় ট্রাম্প পরিবারের ছোট ছেলে ব্যারন ট্রাম্প। এবারের নির্বাচনে নানা কারণে মিডিয়ায় নজর কাড়ছে 18 বছর বয়সী এই টকবকে তরুণ। 47তম প্রেসিডেন্ট হিসেবে আমেরিকার মসনদে দ্বিতীয়বারের মতো বসেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার ট্রাম্পের জয়ের আনন্দ গতবারের তুলনায় বেশি, কেননা এই জয়ের ভাগিদার হয়েছেন তার ছোট ছেলে ব্যারন ট্রাম্প। বলা হচ্ছে নির্বাচনকে ঘিরে ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ানোর ক্ষেত্রে মাস্টারমাইন্ড ছিলেন এই ব্যারন ট্রাম্প। বিত্তশালীদের স্কুল হিসেবে খ্যাত নিউ ইয়র্কের স্টার্ন স্কুল অফ বিজনেসে পড়াশোনা করছেন ব্যারন। যুক্তরাষ্ট্রের নামকরা সব ইনফ্লুয়েন্সার ও নেট দুনিয়া কাঁপানো ইউটিউবারদের সাথে ওঠা বসা ছিল তার। সেই সূত্রে দেশটির তরুণদের পালস বেশ ভালো বুঝতেন ব্যারন। এবারের নির্বাচনে অন্যতম ফ্যাক্টর ছিল তরুণ জেনজি ভোটার। ফলে সামাজিক মাধ্যমে প্রচারণা চালানোর ক্ষেত্রে ট্রাম্পের মেন্টর হিসেবে কাজ করেছেন ব্যারন। আর এজন্য ব্যারনকেই ট্রাম্পের জয়ের মূল কারিগর মনে করছেন অনেকে। বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায় ডোনাল্ড ট্রাম্প কোন টকশোতে কথা বলবেন, কার পডকাস্টে অতিথি হয়ে যাবেন, এর সবকিছুই ঠিক করে দিতেন ছেলে ব্যারন। এমনকি সেখানে গিয়ে ট্রাম্প কি বলবেন সে বিষয়েও বাবাকে তালিম দিতেন ব্যারন, যার ফলে বিশাল সংখ্যক তরুণ ভোটারদের মন জয় করতে পেরেছিলেন ট্রাম্প। এডিন রোস, জো রোগানের মতো জনপ্রিয় পডকাস্ট শোতে কথা বলে তরুণ ভোটারদের কাছে নিজেকে তুলে ধরতে পেরেছিলেন ট্রাম্প। এসব অনুষ্ঠানের মিলিয়ন মিলিয়ন ভিউ তরুণদের মাঝে বহুগুণে বাড়িয়ে দিয়েছিল ট্রাম্পের জনপ্রিয়তা। পর্যবেক্ষকদের মতে ট্রাম্পের এই কৌশলী প্রচারণার কাছে অনেকটাই মার খেয়ে যায় কমলা হ্যারিসের গতানুগতিক প্রচারণা। ছেলে হয়েও বাবার খ্যাপাটে স্বভাবের ছিটে ফোটা নেই ব্যারনের মধ্যে। শান্তশিষ্ট মেজাজ, সুন্দর বাচনভঙ্গি ও মার্জিত চলাফেরার কারণে এরই মধ্যে দেশ জুড়ে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছেন ব্যারন। বিশেষ করে তরুণ সমাজে ব্যারনের এই জনপ্রিয়তাকে সঠিকভাবে কাজে লাগাতে পেরেছেন ডোনাল্ড ট্রাম্প।
এতদিন লোকচক্ষুর আড়ালে থাকলেও এবার নির্বাচনে ট্রাম্পের জয়লাভের পর প্রকাশ্যে দেখা যাচ্ছে ব্যারনকে। প্রকাশ্যে আসার পরই ব্যারনের শারীরিক উচ্চতা ও সৌন্দর্য নজর কেড়েছে আমেরিকানদের। সম্প্রতি রিপাবলিকান দলের একজন নেতা হিসেবে নিজেকে প্রকাশ করেছেন ব্যারন। ছেলের বুদ্ধিদীপ্ত কাজ দেখে বাবা ট্রাম্পও বেজায় খুশি। তিনি ঘোষণা দিয়েছেন শীঘ্রই ছেলে ব্যারনকে রাজনীতির মাঠে নামিয়ে দেবেন। রাজনীতির যাত্রা শুরু করার পর ব্যারন ট্রাম্প বাপকা বেটা সিপাহী কা ঘোড়া হয়ে উঠতে পারেন কিনা সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। গাজা, লেবানন আর সিরিয়ার বর্বর আগ্রাসনে অন্তত ৭১ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলের আরেকটি সেনাঘাঁটিতে হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার গাজার বেসামরিক অবস্থানে হামলা চালিয়ে অন্তত ২৪ জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। হামলা হয়েছে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা স্কুল ভবন আর বুরেইজ শরণার্থী শিবিরেও। যুদ্ধাস্ত্র হিসেবে গাজায় খাদ্য সরবরাহ বন্ধে ইসরায়েলের পদক্ষেপের সাথে গণহত্যার আচরণগত মিল পাওয়ার প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের বিশেষ কমিটি। একই দিন ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা আর মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। লেবাননের বৈরুত আর আশেপাশের শহরতলিতে বেপরোয়া বিমান হামলায় বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ৪ স্বাস্থ্যসেবা কর্মী সহ অন্তত ৩০ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের দক্ষিণ সীমান্তের ভেতরেও ব্যাপক ধরপাকড় আর হত্যাকাণ্ড জারি রেখেছে দখলদার সেনারা। এদিন ইসরায়েলকে লক্ষ্য করে রকেট আর ড্রোন হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলের আরেকটি সেনাঘাঁটিতে আঘাত হানার দাবিও করেছে হিজবুল্লাহ। এদিকে সিরিয়ার দামেস্কে ইসলামিক জিহাদের সদর দপ্তরে হামলার দাবি করেছে ইসরায়েলের সেনা সদর। বলা হয়েছে, হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করতে এমন হামলা চলবে। ওই হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়া। এককালে প্রতাপশালী রাজাপাকসে পরিবারকে ব্যালটের শক্তিতে প্রত্যাখ্যান করল শ্রীলঙ্কাবাসী। পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে প্রেসিডেন্ট অনুরা দিশানায়েকের প্রায় শূন্য থেকে উঠে আসা দল জনতা বিমুক্তি পেরুমনা জেভিপির নেতৃত্বাধীন জোট বৃহস্পতিবার ভোটাভুটি শেষে ভোট গণনার ভিত্তিতে শুক্রবার সকালে নির্বাচন কমিশন জানিয়েছে ৬২% ভোট পেয়েছে জেভিপির নেতৃত্বাধীন জোট ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি, যেখানে ২০২০ সালের নির্বাচনে মাত্র ৩টি আসনে জয় পেয়েছিল এই জোট। এবারের নির্বাচনে ১৮% ভোটে সাজিদ প্রেমাদাসার এসডিপি দ্বিতীয় আর ১৮% ভোটে তৃতীয় অবস্থানে আছে রনিল বিক্রমাসিংহের ইউএনপি। মাত্র ২টি আসনে জিতেছে চতুর্থ অবস্থানে থাকা সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া ও মাহিন্দা রাজাপাকসের দল এসএলপিপি। ২০২২ সালের জুলাই চরম অর্থনৈতিক সংকটে তীব্র গণবিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা ও প্রেসিডেন্ট গোতাবায়া। পরে প্রেসিডেন্টের দায়িত্বে রনিল আসলেও তার ব্যর্থতায় এবছরের সেপ্টেম্বরে ৬৫ বছর বয়সী বামপন্থী অনুরাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেন শ্রীলঙ্কাবাসী। ২২৫ আসনে পার্লামেন্টে সরকার গঠনের জন্য ন্যূনতম ১১৩টি আসনে জয়ের বিধান রয়েছে। ২.৫ কোটিরও বেশি ভোটারের মধ্যে এবার ভোট পড়েছে ৬৫%। গত বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হল লেবানিজ ফ্যাশন আইকন এলিস সাবের জমকালো এক ফ্যাশন শো। এতে অংশগ্রহণ করেছেন পপ আইকন জেনিফার লোপেজ, সঙ্গীত তারকা সেলিন ডিয়ন, অভিনেত্রী হ্যালি বেরি সহ আরও অনেক বিশ্বখ্যাত সেলিব্রিটি। সৌদি আরবের ধর্মীয় বিধিনিষেধের মধ্যে এমন একটি উদ্যম ফ্যাশন শো এর আয়োজন সৌদি সমাজে বৃহত্তর সাংস্কৃতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কি? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হল লেবানিজ ফ্যাশন আইকন এলিসাবের অবাক করা এক ফ্যাশন শো। এলিসাবের ৪৫ বছর পূর্তির এই বিশেষ আয়োজনে রানওয়ের নির্দেশনা ছিলেন ফরাসি ভোগ ম্যাগাজিনের প্রাক্তন সম্পাদক ক্যারিন রয়েটফেল্ড। আন্তর্জাতিক গণমাধ্যমে শোটি সফল এবং উদ্ভাবনী হিসেবে বেশ প্রশংসিত হয়েছে। এই ফ্যাশন শোতে অংশগ্রহণ করেছেন পপ আইকন জেনিফার লোপেজ, সঙ্গীত তারকা সেলিন ডিয়ন, অভিনেত্রী হ্যালি বেরি সহ আরও অনেক বিশ্বখ্যাত সেলিব্রিটি। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমা খ্যাতিমান মডেলরা। শোতে তারকা সংস্কৃতি ও ঐতিহ্যের একটি সংমিশ্রণ দেখা গেছে, যেখানে মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক গল্প আরব রজনী থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা পোশাকগুলো আধুনিক ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে মিলিয়ে প্রদর্শিত হয়। সৌদি আরবের ধর্মীয় বিধিনিষেধের মধ্যে এমন একটি উদ্দাম ফ্যাশন শোয়ের আয়োজন দেশটির উদার সংস্কৃতির প্রতি খোলামেলা মনোভাব ও নতুন দৃষ্টিভঙ্গির প্রকাশ হিসেবে দেখা হয়েছে, যদিও এটি সৌদি সমাজে বৃহত্তর সাংস্কৃতিক পরিবর্তনেরও ইঙ্গিত দিচ্ছে।
অনেকের কাছে এটি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সংস্কৃতির প্রতি আধুনিক ও উদার দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। তবে কারো কারো মতে ফ্যাশন এবং শিল্পের মাধ্যমে আধুনিকতা প্রবর্তনের চেষ্টায় দেশটি নিজের ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধকে হারিয়ে ফেলবে। একে অনেকে সাংস্কৃতিক ঔপনিবেশিকতার প্রতিফলন হিসেবেও দেখছেন। শোটি একদিকে যেমন সাংস্কৃতিক উদারতার প্রকাশ, তেমনি অন্যদিকে সৌদি আরবের সাংস্কৃতিক শেকড় এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি বিরোধিতার সৃষ্টি করার সম্ভাবনা তৈরি করেছে। ইফাত জাহান, বাংলাভিশন। ভারতের দিল্লিতে বায়ু দূষণ পরিস্থিতি গুরুতর আকার নেয়। এবার অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক স্কুল বন্ধ করে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপের পাশাপাশি জরুরি কিছু নির্দেশনা জারি করা হয়েছে। দূষণের কারণে বিমান ও রেল যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বায়ু দূষণ আর বাতাসের গুণগত মান পরিমাপক এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 498 পয়েন্ট নিয়ে শুক্রবার বিশ্বের দূষিত শহরের তালিকায় দিল্লির অবস্থান দ্বিতীয়। এ নিয়ে টানা 3 দিন ধরে সেখানে পরিস্থিতি বিরাজ করছে। এতে প্রাথমিক স্কুলগুলোর শ্রেণী শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশনা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা। খুব জরুরি ছাড়া দিল্লির সব নির্মাণ কাজ আপাতত বন্ধ থাকবে। কাঁচা রাস্তায় যান চলাচল আর ডিজেল জেনারেটরেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। কোনো কোনো এলাকায় দৃশ্যমানতা শূন্যের কোঠায় নেমেছে। চরম ব্যাহত হচ্ছে বিমানের উঠানামা ও রেল যোগাযোগ ব্যবস্থা। দিল্লির অধিকাংশ রুটে ট্রেন কমপক্ষে 2 ঘন্টা শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে। অভিযোগ উঠেছে ফসল তোলার পর জমিতে খড় পোড়ানোয় পরিস্থিতি গুরুতর আকার নিয়েছে। এদিকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে শুক্রবার দূষিত শহরের তালিকায় প্রথমে থাকা পাকিস্তানের লাহোরের পরিস্থিতিও গুরুতর। এই পরিস্থিতির জন্য যানবাহন, কলকারখানা আর ফসলের উচ্ছিষ্ট পোড়ানোকে ধোঁয়াকে দুষছেন পরিবেশবিদরা। আর এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।